নমস্কার। খবরদার, কথা নয়, বলি বটে কথা নয়, কিন্তু আমরাই বলি বেশি। এই সময় দাঁড়িয়ে কথা না বলা অন্যায়। সাধারণ মানুষ ভাববেন যে টিভির পর্দায় এলাম বটে কিন্তু কিছু বললাম না, এটাই বোধহয় শিল্প। ঘটনাটা তা না। আমরা বলে যাব, মানুষকে বোঝানোর চেষ্টা করব, বাকিটা আপনাদের উপর থাকবে। আজকের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 137তম জন্মদিন, সেই সাথে যেটা 1962 সাল থেকে শুরু হয়েছিল, আজকে 63তম শিক্ষক দিবস। আপনারা হয়তো ভাবছেন রাজ্যের এই সাম্প্রতিক বন্যা, এই বন্যার পরিপ্রেক্ষিতে এই শিক্ষক দিবসের যৌক্তিকতাটা কি? এর থাকবেই। শিক্ষা না থাকলে দেশ এগোবে না। এই যে জায়গায় দাঁড়িয়ে এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা না বললে আজকের দিনে দাঁড়িয়ে তো বটেই, সবসময় দেশের যে কোনো প্রতিষ্ঠানের মাথায় দাঁড়িয়েও যদি আপনি চিন্তা করেন, বলতে হবে না, শুধু চিন্তা করেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছাড়া আপনার চিন্তা শক্তি অগ্রসর হবে না। হ্যাঁ, এটা ঠিক। এই মুহূর্তে যা অবস্থা, সর্বশেষ বন্যায় ত্রিপুরা রাজ্যের ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল বা বিদ্যালয়। এবং এই মুহূর্তে যে তথ্য আমরা পেয়েছি তাতে 2টো স্কুল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে, ভেসে গিয়েছে বলতে পারি। এবং 209টি স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 239টি স্কুল এই মুহূর্তে শরণার্থী শিবির হিসেবে রয়েছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই শিক্ষক দিবসের প্রাককালে বেশ কয়েকদিন আগে রাজ্যের এই বিদ্যালয় শিক্ষা অধিকর্তার একজন অধীনস্থ কর্মচারী বা শিক্ষক, আমাদের অত্যন্ত প্রিয় ইংরেজি শিক্ষক অভিজিৎ দে খুন হয়েছেন। এই এতগুলি কথা যে বললাম, আজকে সরকারিভাবে যে শিক্ষক দিবস হলো, সেখানে এ সমস্ত বিষয়ে একটি শব্দ ব্যয় হয়। এটা অনুতাপ বলবেন না পরিতাপ বলবেন, আপনাদের উপর ছেড়ে দিলাম, কিন্তু ঘটনাটা আপনাদের শুধু জানালাম। এই মুহূর্তে কতজন শিক্ষক শিক্ষিকা গৃহহীন হয়েছেন সেই তথ্য প্রকাশিত হয়নি। আমরা প্রত্যেকের পাশে রয়েছি। খবরদার কথা নয়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের সাথেই আমরা আজকে সহমর্মিতা প্রকাশ করছি। যে 32 জন মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতিও, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনাও জ্ঞাপন করছি। তার মাঝে দাঁড়িয়েও এই মুহূর্তে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যদি আমরা আলোচনা না করি, তাহলে শিক্ষক, এই মুহূর্তে আমরা যাকে একমাত্র শিক্ষক হিসেবে চিহ্নিত করি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, স্বাধীনোত্তর ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতি, এই নিয়েই আজকের এই সমস্ত শিক্ষক দিবস ইত্যাদি নিয়েই আজকে আলোচনা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম অধ্যাপক ডক্টর সেলিম শাহকে। আমার বাঁদিকে বসেছেন, আপনাদের অত্যন্ত পরিচিত, অসাধারণ বলেন, আমার কথা না, আপনাদেরই কথা। সেলিম সাহেবের কাছে সরাসরি কোনো ভনিতা না করেই চলে যেতে ইচ্ছে হচ্ছে যে আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই জন্মদিনে, আজকের দিনে দাঁড়িয়ে সেলিম সাহেব, রাধাকৃষ্ণনকে আপনি কী চোখে দেখছেন? প্রথমেই একটা কথা বলি যে আজকে শিক্ষক দিবসে আমরা আলোচনাটা করতে বসেছি এবং নিঃসন্দেহে শিক্ষক দিবসের প্রাণপুরুষ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন স্বনামধন্য দার্শনিক, শিক্ষক এবং আমার দেশ গঠনে যারা ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম পথিকৃত। একদম। এবং তারই জন্মদিন উপলক্ষে, তারই প্রস্তাবে এই শিক্ষক দিবস 1962 সাল থেকে চালু হলো। এই শিক্ষক দিবসের আজকের যে একটি গুরুত্বপূর্ণ দিন, এই দিনে শুধু এটুকু বলার যে আসলে আমরা প্রথাগতভাবে কেউ কেউ শিক্ষক,
কিন্তু বাস্তবে সামাজিকভাবে আমরা কিন্তু প্রত্যেকেই কোথাও না কোথাও শিক্ষক এবং শিক্ষার্থী। প্রকৃতির কাছ থেকে শিখছি, ঠিক, মানুষের কাছ থেকে শিখছি, কৃষকের কাছ থেকে শিখছি, শ্রমিকের কাছ থেকে। আমরা প্রতি মুহূর্তে প্রত্যেকটা সময় কিন্তু শিখছি। একদম। এই যে আপনি বললেন যে এত ভয়াবহ একটা বন্যা গেল, এত মানুষ ক্ষতিগ্রস্ত, এতগুলো প্রাণ হারালো, দুটো স্কুল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল এবং 209টা স্কুল দারুণভাবে ক্ষতিগ্রস্ত, এবং 209টা স্কুলে কিন্তু আমাদের রিলিফ ক্যাম্প চলছে। এই সময় দেখুন, এই প্রকৃতি থেকে একটা বড় শিক্ষা আমাদের নিতে হয়। সেটা হলো, আমরা যতই ক্ষমতাশালী হই, যত বলশালী হই, আমার যাই পরিচিত হোক না কেন সমাজে, আমরা কেউই কিন্তু প্রকৃতির ঊর্ধ্বে না। একদম। প্রকৃতির রোষানল থেকে আমাদের কিন্তু যে কোনো সময় বড় ধরনের কিছু ঘটতে পারে, এবং এই রকম সংকটপূর্ণ মুহূর্তে আমরা পরস্পরের পাশে দাঁড়াবো, এই শিক্ষাটা কিন্তু প্রকৃতি আমাদের দেয়। আজকে সরকারিভাবে তো রিলিফ আসছে, নানা সংস্থা থেকে আসছে, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে নানা সংস্থা ব্যক্তিবর্গ তারা সহযোগিতা করছেন। এছাড়াও কিন্তু আপামর জনসাধারণ, ছাত্র, শিক্ষক, শ্রমজীবী মানুষ, কৃষক, যারা যেখানে যেভাবে আছেন, প্রত্যেকে কিন্তু এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। অর্থাৎ এই বন্যা, এই সংকট আমাকে শিক্ষা দিল যে আমরা পরস্পরের জন্য, একদম, এই যে সামাজিকভাবে এই যে পরস্পরের জন্য এই যে সহযোগিতা, এটা আমাকে অত্যন্ত একটি ভালো লাগার অনুভূতি দেয়। যেমন বন্যা এবং মানুষের দুর্দশা যেমন কষ্ট দেয়, তেমনি এই যে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে, এবং শুধু সিঙ্গেল কল, যে যেভাবে কল দিচ্ছে, হাজার হাজার মানুষ, শয়ে মানুষ এগিয়ে আসছেন সহযোগিতার জন্য, এবং মানুষ যাচ্ছেন, মানুষ খেয়ে না খেয়ে রিলিফ ক্যাম্পে গিয়ে তারা ত্রাণ বিতরণের চেষ্টা করছেন, পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, আমরা সঙ্গে আছি বলার চেষ্টা করছেন। এই যে শিক্ষা, এই যে অনুভূতি, এটা দারুণ লাগে। এবং আমি বলবো যে আরও আমাদের যেটুকু করণীয় আছে, আরও বেশি সংখ্যক মানুষ এগিয়ে আসুন, ঠিক, এই প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে। একদম। এবার আমি দ্বিতীয় বলি, আজকে আপনার সঙ্গে আলোচনায় বসেছি, আপনি দীর্ঘদিন প্রত্যক্ষভাবে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। এখনও বহু ছাত্রছাত্রী, আমি জানি যে ছাত্ররা আপনার কাছে অনুপ্রেরণা পায়। আমি আন্তরিকভাবে আপনাকে এবং আমার সকল শিক্ষক, যাদের কাছে আমি ছোটো থেকে পড়াশোনা করেছি, নানা সময় নানা মানুষের কাছে নানা কিছু শিখেছি, তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। এইবার যে মানুষটার নামে আজকের এই অনুষ্ঠানটি, এটা ঠিক যে 1962 সালে তিনি যখন দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন আমাদের দেশের, তিনি একটা সময় সোভিয়েত ইউনিয়নে 1949 থেকে 52 তিনি সোভিয়েত ইউনিয়নে আমাদের কিন্তু অ্যাম্বাসাডার ছিলেন, সেকেন্ড অ্যাম্বাসাডার। তারপরে 1952 থেকে 62 পর্যন্ত টানা 10 বছর তিনি আমাদের উপরাষ্ট্রপতি ছিলেন এবং দেশের প্রথম উপরাষ্ট্রপতি। তারপরে তিনি 62 থেকে 67 পর্যন্ত 5 বছরের জন্য রাষ্ট্রপতি হলেন। এই মানুষটার একটা পরিচয় হচ্ছে যে তিনি নেশন বিল্ডিংয়ে কাজ করছেন, তিনি উপরাষ্ট্রপতির ভূমিকা পালন করছেন, ফরেন অ্যাম্বাসেডারের ভূমিকা পালন করছেন, এবং একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কিন্তু মনে প্রাণে তিনি ছিলেন শিক্ষক। তিনি নানা জায়গায় শিক্ষকতা করেছেন, জাতীয় শিক্ষানীতি নিয়েও কথা বলেছেন। তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সেখানে তিনি 4th ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, 4 নম্বর ভাইস চ্যান্সেলর। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ চেয়ার হোল্ড করতেন, এবং সেখানেও কিন্তু 1921 থেকে 1932 মানে 11 বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, এবং একটি অসাধারণ বাগ্মী মানুষ, পণ্ডিত মানুষ। তিনি আমাদের যে ইস্টার্ন ফিলসফি, আমাদের যে বেদান্ত ফিলসফি, আমাদের দেশের যে বেদান্ত ফিলসফি, যাকে সনাতন দর্শনও বলতে পারেন, এই দর্শনকে তিনি ওয়েস্টার্ন দেশগুলোতে পপুলারাইজ করার চেষ্টা করছেন। এবং তিনি বলছেন ইস্টার্ন রিলিজিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিলসফি, মানে প্রাচ্য ধর্ম আর পাশ্চাত্য ফিলসফি, এটার মধ্যে একটা কোথাও মেলবন্ধন আছে, আবার কোথাও পার্থক্য আছে, এইটা তিনি বলার চেষ্টা করছেন। তিনি অসংখ্য বই লিখছেন, পেপার পাবলিশ করছেন। তিনি ইউনেস্কোতে আমাদের দেশের যে প্রতিনিধি দল যাচ্ছে সেখানে লিডারশিপ দিচ্ছেন, এটা তার ভূমিকা। এবং ইউনেস্কোর একটা বোর্ডের তিনি চেয়ারম্যানও নির্বাচিত হচ্ছেন, সভাপতি নির্বাচিত হচ্ছেন। তিনি একের পর এক এই যে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, পড়াশোনার সঙ্গে যুক্ত, বই লিখছেন, পেপার লিখছেন, শিক্ষানীতি নিয়ে কথা বলছেন, শিক্ষা কাঠামো নিয়ে কথা বলছেন, আগামী দিনে দেশের যে শিক্ষা ব্যবস্থা তাতে মূল্যবোধের শিক্ষা কতটা থাকবে, নারী শিক্ষাটা ঠিক কোন পর্যায়ে যাবে, এত বিষয় নিয়ে যিনি কথা বলছেন একাধারে, এতটা সর্বব্যাপী যার কর্মকাণ্ড, অথচ মানসিকটার জীবনযাত্রা অত্যন্ত সাধারণ ছিল। আপনারা জানেন, দর্শকরা অনেকেই জানেন, তবু একটুখানি বলতে ইচ্ছে করছে যে এই মানুষটা কলকাতায় 11 বছর থাকার সময় একটা এক কামরার ছোট্ট ঘরে থাকতেন।
সারা ঘরটা মেঝে থেকে শুরু করে পুরো ঘরটা বইয়ে ভর্তি। ছোট্ট একটা চৌকি, সেখানে তিনি শুচ্ছেন, সেখানেই তিনি সপাকে রান্না করে খাচ্ছেন। তিনি 16 বছর বয়সে বিবাহ করেছিলেন, স্ত্রী এবং তার 5টি কন্যা এবং একটি পুত্র সন্তান, আমি যদি ভুল না করি। তাদের নিয়ে স্ত্রী ওখানে, কারণ তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশের যে সর্বপল্লী গ্রাম, ভিলেজ, যার জন্য সর্বপল্লী রাধাকৃষ্ণ, এই গ্রামে তার জন্ম, ওখানে তেলেগু ফ্যামিলিতে জন্ম। অথচ তিনি বড় হচ্ছেন তামিলনাড়ুতে। তিনি মাদ্রাজে একটা বড় পর্যায়ের শিক্ষা, তার গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি তিনি শেষ করছেন। তিনি অক্সফোর্ডে যাচ্ছেন পড়াতে, দীর্ঘ সময় অক্সফোর্ডে পড়াচ্ছেন এবং সেখানকার শিক্ষানীতি নিয়ে কাজ করছেন। এই যে সর্ববেগ একটা মানুষটার ব্যক্তি, যে মানুষটার নামে 27 বার নোবেল প্রাইজের নমিনেশন হয়েছিল, তার মধ্যে 16 বার গেছিল লিটারেচারে, 11 বার গেছিল ফিলসফিতে। তো এইরকম এতবার তিনি নোবেল পাননি, কিন্তু নোবেল পাওয়ার মতো যোগ্যতা তার ছিল, তাই 27 বার তার নামে নোবেল প্রাইজের জন্য নমিনেশন গেছিল। এই নাইটহুড পেয়েছিলেন, হ্যাঁ, নাইটহুডটা পেয়েছিলেন এবং আরও অসংখ্য পুরস্কার তিনি পেয়েছেন। তিনি ভারতরত্ন পেয়েছেন। কিন্তু নোবেল প্রাইজের মতো জায়গাতে 27 বার নমিনেশন পাওয়া, এই নমিনেশনের রেকর্ডে এটা একটা রেকর্ড। ঠিক এই মানুষটা, যার সারা পৃথিবীব্যাপী ব্যক্তি, যিনি ফিলসফিতে এত বড় কাজ করছেন, মোরাল সায়েন্স নিয়ে কাজ করছেন, সেই মানুষটা একটা এক কামরার ছোট্ট ঘরে 2টো মাত্র পোশাক বা 3টে পোশাক, নিজে হাতে কাচ্ছেন, নিজেই সেটা ইস্ত্রি করছেন, নিজেই পড়ছেন। বর্তমান অনেক রাজনীতিকরা বোধহয় মানে রাজনৈতিক নেতারা শুধু রাজনীতি না, আমরা যারা ইডি হাসবে, আমরা যারা শিক্ষকতা করি তাদেরও কিন্তু এর কাছ থেকে শেখার রয়েছে। এবং সপাকে একবেলা রান্না করছেন এবং বহুদিন যাবৎ তিনি বাজার থেকে বড় বাজার থেকে কলা পাতা কিনে আনতেন এবং কলা পাতা খেতেন। মানে ইউটেন্সিলস পর্যন্ত মেনটেন করার মতো, এগুলো মেনটেন করার এইটাও তিনি খরচ করতে চাইছেন না। বইয়ের পিছনে খরচ করছেন, সামাজিক কল্যাণে তার পয়সা খরচ করছেন। এটা গেল তার জীবনের ব্যাপ্তি, এটা গেল দেশের প্রতি ভূমিকা এই মানুষটার। আবার এই মানুষটাকে নিয়ে কিছু বিতর্ক ইদানিংকালে দেখা যাচ্ছে, এটা বলা খুব জরুরি। কারণ এখন কিন্তু আমাদের শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর, যখন 1962 সালে তার ছাত্রছাত্রীরা গিয়ে, তিনি তখন দ্বিতীয় রাষ্ট্রপতি, এবার বললো তার জন্মদিনটাকে খুব ঘটা করে পালন করা হবে। উনি বললেন যে না, আমার জন্মদিন, আমি ব্যক্তি রাধাকৃষ্ণন, আমার জন্মদিন ঘটা করে পালন করার দরকার নেই, বরং আমি সারা জীবন শিক্ষকতা করেছি, আমি মনে করি টিচার্স আর দ্য বেস্ট মাইন্ডস অফ দ্য কান্ট্রি, রাইট। এবং শিক্ষকরা প্রদীপের মতো, যারা নিজেকে কনজিউম করছে, নিজেকে ধীরে ধীরে পুড়িয়ে সমাজের মধ্যে আলোকবর্তিকা ছড়িয়ে দিচ্ছে। তাই তোমরা যদি আমার জন্মদিনটা সমস্ত শিক্ষকদের উৎসর্গ করে শিক্ষক দিবস পালন করো, আই উড বি রাদার মোর হ্যাপি, বললেন তিনি। সেটা চালু হলো, সরকার সেটা প্রাধান্য দিল রাষ্ট্রপতির ইচ্ছুটুকুকে, এবং আমরা তখন থেকে 62 সাল থেকে আমরা শিক্ষক দিবস পেলাম। 63 বছর ধরে শিক্ষক, এবং সত্যি অন্য কোনো পেশার জন্য কিন্তু এই দিন নেই। শিক্ষকতা একটা পেশা, যার সামাজিক দায়বদ্ধতা, যার ভূমিকা সমাজে, সেটা মাথায় রেখে, এবং বলা হয় শিক্ষক সমাজের মেরুদণ্ড। তাই শিক্ষক দিন একটা দিন, অতএব এটা আমাকে মনে করিয়ে দেয় আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব সমাজে। এখন গুরু পূর্ণিমা হবে নাকি শিক্ষক দিবস হবে, এই বিতর্ক দেখা দিয়েছে। এবং আজও কিছু কিছু পত্রপত্রিকায় বেরিয়েছে যে এই ভদ্রলোক হাউ অডাসিটি, যে তিনি নিজের নামে নিজের জন্মদিনটাকে কায়দা করে শিক্ষক দিবস বলে ফেমাস করে দিলেন। তিনি চাইলে ব্যক্তি জীবনের রাধাকৃষ্ণের জন্মদিন ভারতবর্ষে পালন হতো, কারণ দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি, সরকারিভাবেই পালন হতো। কিন্তু তিনি এটাকে উৎসর্গ টিচারদের জন্য এই বিতর্ক হচ্ছে যে তার আসলে কন্ট্রিবিউশন কী। আমি এতগুলো কথা এই জন্য বললাম যে তার অবদানটা কী, তিনি কে, কেন তার নামে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় তার অবদান কোথায়, যে তাকে নিয়ে এটা হবে। এই বিতর্কগুলো চলতে থাকবে। কিন্তু বিতর্ক অ্যাপার্ট, রাধাকৃষ্ণনের যে ভূমিকা, রাধাকৃষ্ণনের যে গ্রহণযোগ্যতা, তার যে সর্বব্যাপী ব্যাপ্তি, এই ব্যাপ্তি এবং তার যে দার্শনিক চিন্তা, এটাকে আমরা কিন্তু বেদান্ত দর্শনে তার যে উপলব্ধি, এবং বেদান্ত দর্শনের তার যে সাংখ্য, এবং বেদান্ত দর্শনে তার যে কাজ রয়েছে, এই কাজগুলোকে আমরা কোনোদিনই ফেলে দিতে পারবো না। না হলে ফিলোসফিতে 11 বার কারো নামে নোবেল প্রাইজের জন্য নমিনেশন। হ্যাঁ, এই বিতর্কটা চলতে থাকবে। হয়তো এর পরিণতি কী হবে আমরা জানি না, আগামী দিন অন্য পরিণতি আমরা দেখতে পারি। তবু রাধাকৃষ্ণন কিন্তু আমাদের মনের মধ্যে থাকবেন, কারণ এই মানুষটার জন্য এই শিক্ষক দিবসটা আজকে আমরা পেয়েছি শিক্ষকরা। একদম মানে এই লাইনটা ধরে, এই যে বিতর্কের কথাটা বললেন, এটা ধরেই আমার একটা জিনিস আপনার কাছে জানতে ইচ্ছা করে, যে এই যে শিক্ষানীতি 2020, আমরা আলোচনাও করেছি এখানে আসার পরে, এর আগেও,
যে শিক্ষকরাই আমাদের শিশুদের ভবিষ্যৎ এবং তারাই আমাদের জাতীয় ভবিষ্যৎ। এই যে কথাটা জাতীয় শিক্ষানীতিতে বলা হলো, আজকের দিনে দাঁড়িয়ে কতটা বাস্তব বলে মনে হচ্ছে? আসলে শিক্ষা, রাধাকৃষ্ণন বারবার বলতেন, শিক্ষা হচ্ছে হিউম্যানিটি। ঠিক। শিক্ষা মানবতার কথা বলবে, শিক্ষার মধ্যে একটি নিরপেক্ষতা থাকবে। এখন ধরুন এই যে 2020 যে পলিসি, এই পলিসি এটা ঘটনা যে আমার 3 বছরের পর 3.5 বছর থেকে বাচ্চাদেরকে স্কুলে আনার কথা বলা হচ্ছে, প্লে স্কুলের নতুন ডিজাইনের কথা বলা হচ্ছে। এই শিক্ষানীতিতে বলা হচ্ছে যে বাচ্চাদের মানে বিকাশ সীমা বা বুদ্ধিবৃত্তির যে বিকাশ, এটা 6 থেকে 6.5 বছর পর্যন্তই, 3 বছরের পর থেকে উত্তম রূপে বিকশিত হওয়ার অবকাশ থাকে। একটা ঘটনা, এটা সায়েন্টিফিক্যালি প্রুফড। যার ফলে এই যে বাচ্চাদের স্কুলে নিয়ে আসা, ব্যাপক একটা পরিমণ্ডল তৈরি করা, আমার বাচ্চাদের চরিত্র গঠন এবং তার যে নিরপেক্ষ ভাবনা এবং খেলতে খেলতে তার মধ্যে শিক্ষাকে গঠিত করে দেওয়া, এই ভাবনাগুলো থেকে এই নতুন এডুকেশন পলিসি 2020 যে শিশু শিক্ষার ভাবনা, স্কুল শিক্ষার ভাবনা, এই ভাবনাটাকে কিন্তু আপনাকে কদর করতে হবে। একদম। এটা অত্যন্ত ভালো একটা জায়গা, খুব প্র্যাকটিক্যাল জায়গা। কিন্তু দেখুন এখানেও তো একটা সেই পাশাপাশি অঙ্গনওয়াড়ি তুলে দেওয়ার বিতর্কের অবকাশ থেকে যায় যে যদি সত্যি সত্যি আমরা এই প্লে স্কুল, চাইল্ড স্কুল এবং বাচ্চাদের জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্টেশন দরকার, একদম, বাচ্চাকে আমি প্লে স্কুলের মধ্যে দিয়ে তার বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটাবো, 3 থেকে 6 বছর বয়সটাকে পূর্ণভাবে ব্যবহার করব, তাহলে তার জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্টেশন, যে ধরনের পরিকাঠামো, যে ধরনের ল্যাবরেটরি, যে ধরনের খেলার মাঠ, এই সমস্ত কিছু 2020 পরে 2021 সালে পোস্ট কোভিড আমাদের রাজ্যসভা লোকসভাতে কিন্তু আমার নতুন শিক্ষানীতি প্রবর্তিত হলো। গত 4 বছরে এখনো কি কোনো স্কুলে এই পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ দেখেছেন? আমার রাজ্যে হয়েছে? অন্য কোনো রাজ্যে? আমার তো অন্তত ভারতবর্ষে কোথাও আমি জানি না। মানে কিছু কিছু প্রাইভেট স্কুল তারা করছে, অন্য কথা, সেটা আমরা পরে আসবো। কিন্তু কোনো সরকারিভাবে শিক্ষানীতির অনুসরণ করে, যে শিক্ষানীতির প্রস্তাব সরকার থেকে দেওয়া হলো তাকে অনুসরণ করে ওই ধরনের বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য যে পরিমণ্ডল স্কুলে দরকার এবং যে ধরনের স্কুল কাঠামো দরকার, সেই ব্যাপারে কিন্তু উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো ছিল, বহু অঙ্গনওয়াড়ি সেন্টার কিন্তু উঠিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে, উঠিয়ে দেওয়া হচ্ছে, মার্চ করে দেওয়া হচ্ছে, অথবা অঙ্গনওয়াড়ি সেন্টারের যে দিদিমণিরা আছেন তাদের অনেকেই কিন্তু দীর্ঘ আন্দোলনে যাচ্ছেন তাদের বেতন ভাতা এবং স্থায়িত্বের জন্য। রাইট। আচ্ছা, এবং একই সঙ্গে দেখুন, আমার যখন একটা নতুন পরিকাঠামো দেবো, নতুন প্রস্তাবনা দেবো, এই প্রস্তাবনা ইনক্লুশনে একটা হিউজ পরিমাণ বাজেট বরাদ্দ দরকার। আজকে আপনার কথা আমি এখানেই শেষ করবো, কারণ এই বিষয়ে খুব বেশি বলার অবকাশ এখানে নেই শিক্ষক দিবসে, যে এই যে নতুন বাজেট বরাদ্দ 2021 পর থেকে কোনো শিক্ষানীতিতে সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ বাজেট বরাদ্দ বৃদ্ধি হতে দেখলাম না, বরং বাজেট বরাদ্দ কমে যাচ্ছে। এবং একই সঙ্গে নতুন নিয়োগেরও কোনো উদ্যোগ দেখছি না, যেখানে ধরুন আমার দেখা যাচ্ছে যে এই শিক্ষানীতিকে টোটো ফলো করতে গেলে বর্তমান যে শিক্ষা কাঠামো, শুধু স্কুল পরিকাঠামো করলে হবে না, আমার স্কুল বা বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে আমার দুটো পরিকাঠামো খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, খেলার মাঠ, ল্যাবরেটরি, অল দিস থিংস। আর একটা হচ্ছে হিউম্যান ইনফ্রাস্ট্রাকচার, সেটা হচ্ছে আমার শিক্ষক এবং শিক্ষা সহযোগী কর্মচারী। এই শিক্ষা এবং শিক্ষক এবং শিক্ষা সহযোগী কর্মচারী, এদের যে নিয়োগের উদ্যোগ এবং নতুন যে পদ সৃষ্টি, সেটা কোথায়? তাহলে কোথা দিয়ে আমি বলছি পরিকল্পনা ভালো, কিন্তু তার বাস্তব রূপায়ণ কতটা হচ্ছে বা কতটা আন্তরিকতার সঙ্গে বাস্তব রূপায়ণের উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। ঠিক। এই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা জায়গায় বলছেন ওই যে অন্যভাবে বেসরকারি দিকে লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে। এই মুহূর্তে যদি আপনার কাছে প্রশ্নটা রাখি যে এই মুহূর্তে সরকারি শিক্ষা থেকে কি বেসরকারি শিক্ষার দিকেই দেশ ঝুঁকে পড়ছে? এবং পাশাপাশি যদি এটাও আপনার কাছ থেকে একটু জানতে চাইছি, মানে শিক্ষা সার্বজনীন হোক, এই যে লোকগাথা এখন আমি বলি কোট আন কোট, এই লোকগাথাটা থেকে কি সরে আসছে ভারতবর্ষ? এই যে ক্লাস স্ট্রাগলে পড়ে গেলাম কি আমরা? মানে এক কথায় উত্তর দিলে হচ্ছে সরে আসছে না, অনেকটা সরে গেছি। আমরা অনেকটা ডেভিয়েট করে গেছি এবং এটা একদিনে হয়নি। এটার কারণটাকে বলে নেই, তারপর আমি আপনাকে কিছু উপমা দেবো, কেমন?
1991 সালে আমরা যখন এলপিজি লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন ঢুকলাম, বিশ্ব অর্থনীতির সঙ্গে নিজেদের অঙ্গীভূত করতে চাইলাম। এই বিশ্ব অর্থনীতি রান বাই দ্য ক্যাপিটালিস্টিক সিস্টেম। কারণ 1991 পর্যন্ত একটা বাইপোলার বিশ্ব ছিল, দ্বিপাক্ষিক, দুটো ক্ষমতার পোল ছিল। একটা পোল হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যারা ক্যাপিটালিস্টিক বা পুঁজিবাদী কাঠামোতে চলে, আর তার ঠিক উল্টো দিকে একটা বিপরীত পোল হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, যেটা হচ্ছে সোভিয়েত যুক্তরাষ্ট্র, যেখানে প্রায় 14টা প্রভিন্স মিলে একটা সোভিয়েত যুক্তরাষ্ট্র। একদম 91 পরে যখন ডেমোলিশন অফ ইউএসএসআর হলো, ইউএসএসআর ভেঙে গেল এবং 14টা প্রভিন্স গ্লাসনস্ট, প্রেস্তোরিকা থেকে শুরু করে সবগুলো আলাদা আলাদা হয়ে গেল যুগোস্লোভিয়া। এবং যার ফলে দেখা যাচ্ছে যে তখন থেকে কিন্তু ইউনিপোলার ওয়ার্ল্ড, একপাক্ষিক বিশ্ব। এই একপাক্ষিক বিশ্ব কিন্তু ডেফিনেটলি একটি পুঁজিবাদী বিশ্ব। এক কথায় এই পুঁজিবাদী বিশ্ব সে তার ধনতন্ত্রের বিকাশের জন্য, বাজার থেকে মুনাফা তোলার জন্য সমস্ত বিষয়কে বাজারি পণ্য করার উপর জোর দিল, চেষ্টা করছে। আমরা ভারতবর্ষ এবং এরকম বহু রাষ্ট্র যারা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ছিলাম বা পরবর্তী ক্ষেত্রে নিজেদের সদস্য হিসেবে যুক্ত করেছি, একদম তারা প্রত্যেকেই কিন্তু এই বিশ্বায়ন পদ্ধতি মেনে নিয়ে আমরা যখন এই এলপিজি মডেলে ঢুকলাম, বিশ্বায়ন মডেলে ঢুকলাম, ইউনিপোলার ওয়ার্ল্ডে ডেফিনেটলি আমরা কিন্তু একটি ক্যাপিটালিস্টিক সিস্টেমের মধ্যে পাগল হলাম। একদম একটা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার দিকে আমরা ঝুঁকে গেলাম এবং তার মধ্যে আমরা পদক্ষেপ নিলাম, আমাদের পদচারণা ঘটল। ধীরে ধীরে আমরা নানা নাম দিচ্ছি, ফার্স্ট জেনারেশন রিফর্ম, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। এক একটা জেনারেশন মানে হচ্ছে 12-14 বছর, 8 বছর পরে পরে একটা জেনারেশন। কেন নর্মালি 30 বছরের জেনারেশন চেঞ্জ হয়, কিন্তু এক্ষেত্রে দেখা গেল প্রতি 6 বছর বা 8 বছর একটা জেনারেশন। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আরও রিগোরাস রিফর্মে যাচ্ছি। সেটা ব্যাংকিং সেক্টর রিফর্ম হতে পারে, এডুকেশন রিফর্ম, স্বাস্থ্যক্ষেত্রে রিফর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, এবং প্রত্যেকটা রিফর্মের মধ্যে দিয়ে টেলিকমিউনিকেশন রিফর্ম। এবং যার ফলে দেখা গেল সরকার ক্রমশ তার যে সামাজিক দায়বদ্ধতা, আমরা একসময় ভারতবর্ষকে বলতাম যে একটা কল্যাণকামী রাষ্ট্র, একদম ওয়েলফেয়ার স্টেট, আমরা আমাদের ওয়েলফেয়ার স্টেট থেকে সরে গেলাম। এইটার মধ্যেই উত্তরটা আছে। যখনই আমরা সরে গেলাম ওয়েলফেয়ার স্টেট থেকে, তার মানে পরিষ্কার দাঁড়াল আমরা বাজার ব্যবস্থার মধ্যে ঢুকে গেলাম, একটি পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে, পেট্রোনাইজ বাই দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখন ইউনিপোলার ওয়ার্ল্ড। এবং এই বিশ্বায়নে আপনি বলবেন সবটাই কি খারাপ? না, অনেকটা কি ভালো তাও বলা যাবে না, কারণ এই বিশ্বায়নের নিজস্ব উদ্দেশ্য হচ্ছে বাজার থেকে মুনাফা অর্জন করা। এই মুনাফার জন্য আমাদের যারা ইন্টারন্যাশনাল কর্পোরেশন ছিল, এগুলো বলা হলো এখন এমএনসি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, ট্রান্সন্যাশনাল কর্পোরেশন, টিএনসি। এগুলো হলো কি যে আমার আদানি আম্বানি তারা কিন্তু গোটা পৃথিবী জুড়ে ব্যবসা করতে পারবে। আপনাকে একটা এক্সাম্পল দিই, এর ভালো না খারাপ আমি জানি না। এই যে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটলো, ইটস এ সিভিল ওয়ার। ভালো না খারাপ আমরা সেই বিতর্কে যাচ্ছি না, কারণ এটা আরেকটা রাষ্ট্র, এবং যদি ভবিষ্যতে সুফল পায় তারা পাবে, যদি ব্যাপকভাবে সাফার করতে হয় তারাই সাফার করবে। আমি এই বিতর্কটা, এবং এটাই আলোচনার পরিসর না, কিন্তু আমি বলছি যে বাংলাদেশে এত বড় একটা বিতর্ক হলো যেখানে মন্দির ভাঙা হচ্ছে কোথাও কোথাও, এবং এটা যেন যে কোনো সিভিল ওয়ারের ক্ষেত্রে একটি সব টার্গেট থাকে। মেয়েরা সব টার্গেট, সংখ্যালঘুরা সব টার্গেট, এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যারা তথাকথিত পুরনো রাষ্ট্রনায়ক তারা সব টার্গেট। মুজিবের মূর্তি যেমন ভাঙা হচ্ছে, ওদের আদি পুরুষ বেশ কিছু লোকের মূর্তি ভাঙা হচ্ছে, তেমনি দেখা গেল যে একটি দাঙ্গার পরিস্থিতি বা সেটাও সেই রিপোর্টিং আমরা পাচ্ছি। এত কিছু ঘটছে, সামাজিক অস্থিরতা, স্কুল বাড়ি ভাঙা হচ্ছে, রাস্তা ভাঙা হচ্ছে, সরকারি ভবন, গণভবনে পর্যন্ত মানুষ ঢুকে মানে চরমভাবে বিশৃঙ্খলা তৈরি করছে। কিন্তু আদানি আম্বানি বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির কোনো অফিসে অ্যাটাক হয়েছে শুনেছেন? না। পুঁজিবাদী বিশ্ব কিন্তু এইভাবেই সমাজকে কন্ট্রোল করে, ঠিক, যে মন্দিরে আঘাত হতে পারে, মসজিদে আঘাত হতে পারে, যে যেখানে সংখ্যালঘু, ঐতিহাসিক চরিত্র, ঐতিহাসিক চরিত্রে আঘাত হতে পারে, গ্রন্থালয়, পুস্তকালয় পুড়তে পারে, সরকারি ভবন পুড়তে পারে, কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি কোনো অফিস, কোনো স্ট্রাকচার, কোনো দোকান, কোনো শপিং মলে কোনো মালিক আক্রান্ত হয় না, কোথাও গিয়ে অ্যাটাক হয় না। এইটাই হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোর ব্যবস্থা।
এইখান থেকেই উত্তরটা হলো যে ধীরে 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 শিক্ষাকে আমরা অনেক আগেই কিন্তু ছেড়ে দিয়েছি। একদম। এমনকি স্বাস্থ্যের মতো যে গুরুত্বপূর্ণ জায়গা, এখন এইটা একটা কথা একটু অ্যাড করতে হয় যে শিক্ষা স্বাস্থ্যকে যখন আমি বাজার থেকে জামা কাপড় কিনি, আমি বাজার থেকে টুথপেস্ট কিনি, গাড়ি কিনতে পারি, আমি আমার পড়ার জন্য স্পেকটাকল চশমা কিনতে পারি, টুপি কিনতে পারি, তাহলে সবই যখন বাজার থেকে কিনছি, শিক্ষা স্বাস্থ্য বাজার থেকে কিনলে ক্ষতি কী? প্রশ্নটা হলো শিক্ষা স্বাস্থ্য কিন্তু আনলাইক আদার কমোডিটিস, অন্য যে দ্রব্যগুলোর উদাহরণ দিলাম তার সঙ্গে শিক্ষা মেলে না। কারণ শিক্ষা সামাজিক চরিত্র গঠন করে, স্বাস্থ্য একটা মানুষের মৌলিক অধিকার। এবং শিক্ষা স্বাস্থ্য আর 5টা কমোডিটি আলাদা এই কারণে বলি, আপনি যখন মানে প্রাণের এক ঠোঙা মুড়ি কিনবেন, মশলা মুড়ি আপনি খেলেন, মুড়িটা কিন্তু শেষ হয়ে গেল। এই মুড়ির পুষ্টিগুণ কি নাকি সেটা 24 ঘন্টার মধ্যে সে তার আর কিছু অস্তিত্ব থাকছে না। কিন্তু আমি যদি শিক্ষিত হই, আমার শিক্ষা, আমার ছেলে মেয়ে, আমার ছাত্রছাত্রী, আমার সমাজ, এবং আমি যদি 2-4টে বই লিখে যাই, ভবিষ্যতে 100 বছর 500 বছর রবীন্দ্রনাথ, আইনস্টাইন আজও কিন্তু আমাদের তারা সার্ভিস দিয়ে চলেছে। শিক্ষার একটা ইন্টারজেনারেশনাল ইম্প্যাক্ট থাকে, একদম স্পিল ওভার থাকে, একজন থেকে 10 জনে ছড়িয়ে যায়। কাজেই শিক্ষা একটা কমোডিটি যার সমাজে ব্যাপক প্রভাব আছে, এটাকে বলা হয় সামাজিক মূলধন বা সামাজিক দ্রব্য, সোশ্যাল গুড, মেরিট গুড। স্বাস্থ্যও তাই। আজকে আমি যদি কোনো কারণে অ্যাটাক হলো, আমার একটা হার্ট অ্যাটাক হলো, আমি গেলাম কোনো পরিষেবা নিতে সরকারিভাবে, সরকার যদি খরচ করে আমাকে বাঁচিয়ে দেয়, আমি কিন্তু আরও হয়তো 30 বছর সার্ভিস দেবো। আমার লাইফ টাইমটা এক্সপ্যান্ডেড হলো, সমাজ আমার কাছ থেকে আরও অনেকটা সময় ধরে কিন্তু পরিষেবা পেল। এই জন্য শিক্ষা স্বাস্থ্যকে আর 5টা কমোডিটির সঙ্গে গুলিয়ে ফেলবেন না। তাই অথচ শিক্ষা স্বাস্থ্য পুরোপুরিভাবে কিন্তু বাজারিকরণ ঘটে গেছে, বাজারিকরণ চলছে। এবং খুব দূরে যেতে হবে না, আমাদের রাজ্যে দেখুন, আমাদের রাজ্যে এক সময় একটা মাত্র সরকারি বিশ্ববিদ্যালয় ছিল। আজকে আমি ভুল না করলে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 2টো, একটি কেন্দ্রীয়, একটা রাজ্যিক। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় কটা? 4 থেকে 5টা প্রাইভেট ইউনিভার্সিটি চলছে। এবং মজার বিষয় হলো যে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সরকারি থেকে কিন্তু ছাত্র সংখ্যা বেশি। এটা ভাবার কোনো কারণ নেই যে তারা অসাধারণ চালাচ্ছে। আমারও শুরুর দিকে একটা ধারণা ছিল, কিছু ধরুন ভ্রান্ত ধারণা তো প্রত্যেক মধ্যে তৈরি হয়। যখন বেসরকারি শিক্ষা ব্যবস্থা এতটা এক্সপ্যান্ড করতে শুরু করলো, তখন আমার মনে হয়েছিল যে বেসরকারি শিক্ষা বাজারের মধ্যে গেলে হয়তো কোথাও শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমতে পারে, হয়তো শিক্ষকদের মধ্যে কম্পিটিটিভ একটা পরিবেশ তৈরি হবে এবং শিক্ষকদের রেমুনারেশনে বৈষম্য কমে যেতে পারে। দেখা গেল ঠিক উল্টো হলো। দেখুন, আমি 3টে উদাহরণ দিচ্ছি। আমি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই, সরকারি বেতন কাঠামো অনুযায়ী আমার একটা বেতন কাঠামো আছে। এটা অনেকেই জানেন যে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে একজন টিচারের কত বেতন হতে পারে না পারে, একটা সরকারি কাঠামো সেটা আছে। কেমন? আমি যে বেতনটা পাচ্ছি, আমার কাছে ধরুন কাজ করা, মাস্টার ডিগ্রি করা, পিএইচডি করা একজন ছাত্র, এবং সে আমার থেকে ওয়েল ইকুইপড। কারণ আমি মাস্টার ডিগ্রি পাস করেছি বহু বছর আগে, আমি অত শিক্ষকতায় আছি বলে নিজেকে প্রতিদিন আপগ্রেড করার চেষ্টা করছি। তারপরেও কিন্তু আজকে যে ইয়াং জেনারেশান, তারা কিন্তু অনেক বেশি টেকনোসেভি, তারা সফটওয়্যার নিয়ে অনেক বেশি ডিল করছে এবং অনেক বেশি, তার এফিসিয়েন্সি বিন্দুমাত্র আমার থেকে কম না। সেও একটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, আমি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, একটি বেতন কাঠামো পাচ্ছি। আমার ছাত্র সমযোগ্যতা নিয়ে ওয়েল ইকুইপ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে এবং আমার থেকে প্রায় ধরুন মোট 8 থেকে 10 গুণ বেতন কম পাচ্ছে, একই কাজ করছে। কিন্তু বেসরকারি শিক্ষা ব্যবস্থায় সেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার থেকে হয়তো 7 গুণ বা 8 গুণ বেতন কম পাচ্ছে। আবার ভারতবর্ষে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে দিল্লির কাছাকাছি, আমি কারোর নাম এখানে করব না, তারা আমার এই সাবজেক্টে, আমার ছাত্র যেখানে আমার থেকে 7 গুণ কম পাচ্ছে, আমার এই সাবজেক্টে আমার থেকে 7 গুণ বেশি বেতন পাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। তার মানে ওই প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে একটা হিউজ কোটি টাকার প্যাকেজ নিয়ে একজন শিক্ষক বছরে কাজ করতে যাচ্ছে, সে শিক্ষক সেইভাবেই নিজেকে ইকুইপ করছে এবং তারা ছাত্রদের কাছ থেকে সেই বেতন কাঠামো নিচ্ছে। আমার ইউনিভার্সিটি একরকম বেতন কাঠামো নিচ্ছে, যে প্রাইভেট ইউনিভার্সিটি 10 গুণ কম বেতনে কাজ করাচ্ছে সেও ছাত্রদের কিন্তু কাছ থেকে কিন্তু বেতন নিচ্ছে। তাহলে এইটা একটা ভুল ধারণা। দেখা গেল যে ইনইকুয়ালিটি সমাজে বেড়ে গেল, বাজার কিন্তু বৈষম্য তৈরি করে। একদম। এবং দ্বিতীয় বলি শিক্ষা বৈষম্য।
কোথায় আমার ভ্রান্ত ধারণা ছিল? আমার ধারণা ছিল যে বাজার ব্যবস্থায়, ধরুন একটা প্রায়ই অভিযোগ ওঠে শিক্ষার সাম্প্রদায়িকীকরণ, শিক্ষায় কখনো কখনো রাজনৈতিক এজেন্ডাকে ঢুকিয়ে দেওয়া, এবং সরকারি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সব আমলেই কম বেশি অভিযোগ ওঠে যে এগুলো রাজনীতিকরণে ভরে গেছে সব দেশেই, মানে অন্তত এই সাবকন্টিনেন্টের প্রত্যেকটা দেশে এটা আমরা লক্ষ্য করছি যে সরকারি বিশ্ববিদ্যালয় বলুন, সরকারি কলেজ বলুন, সেখানে রাজনীতি একটা বড় করে থাবা বসিয়েছে, এবং তাতে শিক্ষার গুণগত মানের ক্ষতি হচ্ছে, রাজনৈতিক এজেন্ডা পরিপূরিত হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষার সিলেবাসে বদল ঘটে যাচ্ছে। এনসিইআরটির সিলেবাস নিয়েও প্রায় কিন্তু অভিযোগ উঠছে, ইউজিসি সিলেবাস নিয়ে অভিযোগ উঠছে, শিক্ষাক্ষেত্রে এমন সমস্ত কর্মকাণ্ড ঘটছে, এমন এমন অনুষ্ঠান চালু করা হচ্ছে যেগুলো কিন্তু সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট। আমি ভালো না খারাপ সেটা আমি বলবো না, সেটা মানুষের কাছে বিচার্য। আমার ধারণা ছিল যারা ব্যবসা করতে যাচ্ছে, বাজারে পয়সা খাটিয়ে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করছে, একটা টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করছে, তারা বোধহয় এখান থেকে মুক্ত থাকবে। দেখা গেল না। সরকার যখন থেকে বলল, লাস্ট এডুকেশন পলিসিতে বলা হয়েছে 2020 পলিসিতে, যে ওদেরকেও সরকারি গ্রান্ট দেওয়া হবে এবং তার কতগুলো জায়গা ঠিক করে দেওয়া হয়েছে। অটোমেটিক্যালি দেখা যায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলোও একই রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করার জন্য দৌড়াচ্ছে, একই তথাকথিত কমিউনাল এজেন্ডা ফুলফিল করে দৌড়াচ্ছে। তারা আরও বেশি বেশি করে করছে, কারণ সরকারের কাছ থেকে গ্রান্ট পাওয়ার জন্য, অনুমোদন পাওয়ার জন্য, এবং বাড়তি কিছু সুবিধা পাওয়ার জন্য, যার ফলে সেটাও ঘটলো। মাঝখান থেকে তৃতীয় যে ঘটনাটা ঘটে গেল, মানে আপনার উত্তর তো আমি আগেই দিয়ে দিই যে বেসরকারিকরণ ঘটে গেছে, বহু অংশে ঘটে গেছে। সরকারি শিক্ষা ব্যবস্থা ক্রমশ দুর্বল হচ্ছে, এবং ক্রমশ তার মধ্যে রাজনৈতিক যে চাপ, এইটা সরকারি শিক্ষা ব্যবস্থা বহু ক্ষেত্রে আগামী দিনে ভারতবর্ষে নিতে পারবে না। এই করে কিন্তু এই সাবকন্টিনেন্টে পাকিস্তান অনেক আগেই শেষ হয়ে গেছে। বাংলাদেশ তো একদম আজকে আমাদের চোখের সামনে, এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলুন, অর্থনীতি আগামী দিনে কোথায় যাবে, যুবনীতি কোথায় যাবে আমরা জানি না, এবং এই দেশটা কোথায় তলাবে এটা আমরা বলতে পারবো না। কেমন? কিন্তু যেটুকু হোপ ছিল এই সাবকন্টিনেন্টের মধ্যে, হোপ এগেনস্ট হোপ হচ্ছে ইন্ডিয়া। এই ভারতবর্ষ আমরা একটা যে লক্ষ্য করতে পারছি ইন্ডিয়াতে, যে ধীরে ধীরে এই ঘটনাগুলো ঘটলো। এইবার ধরুন যারা বাজার থেকে পয়সা তুলে শিক্ষা চালাচ্ছে, ছাত্রের কাছ থেকে বেতন নিচ্ছে, তারা অন্তত একটা কোয়ালিটি এডুকেশন দেবে আশা করা গেছিল। না, ছাত্রদের যে এডুকেশান ইম্পার্ট করা হচ্ছে, কারণ টিচারের বেতন অত্যন্ত কম, কোয়ালিফাইড টিচার বহু ক্ষেত্রে নেওয়া হচ্ছে না। যত কম পয়সায় টিচার নিয়োগ করতে পারবে তত তার প্রফিট মার্জিন বাড়বে, যার ফলে শিক্ষার সঙ্গে সর্বতভাবে কম্প্রোমাইজ করা। আবার একই সঙ্গে ছাত্রকে যদি বেশি পার্সেন্টেজ অফ মার্কস দিতে না পারি, ছাত্রের ভালো রেজাল্ট, তার পারফরমেন্স খারাপ হতে পারে, রেজাল্ট ভালো হতে হবে, পারফরমেন্স খারাপ বাট রেজাল্ট ভালো, সে কম শিখতে পারে কিন্তু তার মার্কশিটটা মোটা হতে হবে। কেমন? মার্কশিটের ওজনটা বেশি হতে হবে। এইটা করতে গিয়ে শিক্ষার সঙ্গে ব্যাপকভাবে কম্প্রোমাইজ করা হচ্ছে, এবং বহু ক্ষেত্রেই এই সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজগুলোর ক্ষেত্রে তথাকথিত ডিগ্রি বিক্রি বা পিএইচডির মতো ডক্টরেট ডিগ্রিকেও পয়সার বিনিময়ে এখন তো পরিষ্কারভাবে হচ্ছে যে সরকারিভাবে আপনি পিএইচডি করতে যান, ঠিক সরকারিভাবে পিএইচডি করতে গেলে আপনার সাকুল্যে আপনি বরং স্কলারশিপ পাবেন, ফেলোশিপ পাবেন, সাকুল্যে সামান্য খরচ আপনি করে আসতে পারবেন। বেসরকারিভাবে যান 4.5 থেকে 6 কোটি টাকা, 6 লাখ টাকার নিচে, 6.5 থেকে 6 লাখ বা 8 লাখ টাকার নিচে আপনি একটা পিএইচডি ডিগ্রি পাবেন না। তার মানে প্র্যাকটিক্যালি যা 6 লাখ বা 8 লাখ টাকা নিচ্ছে, সে ডিগ্রিটা কিন্তু খরিদ করছে, কিনছে। এইটা হচ্ছে জায়গাটা। আপনি সরকারিভাবে ভারতবর্ষের বহু রাজ্যে আপনি মেডিকেল পড়তে যান, কোথাও কোথাও হয়তো সরকারিভাবে পয়সা নেওয়া হচ্ছে, কিন্তু বেশিরভাগ রাজ্যে, বড় রাজ্যগুলোতে সরকারিভাবে মেডিকেল পড়তে গেলে বছরে 4400 থেকে 4900 টাকার মধ্যে পড়া যাচ্ছে, এবং তার কোয়ালিটি এডুকেশন ফার 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 বেটার। আপনি বেসরকারিভাবে পড়তে যান, কম নাম্বার পেয়ে, জয়েন্টে তথাকথিত কম র্যাঙ্কিং করে আপনি ওই সমস্ত বেসরকারি মেডিকেল কলেজে 1.5 কোটি থেকে 2.5 কোটি টাকা দিয়ে আপনি ডাক্তার হচ্ছেন। তাহলে আপনি কি আপনার মেধায় ডাক্তার হচ্ছেন না পয়সায় ডাক্তার হচ্ছেন? ঠিক। আমি আবারও বলছি, এতগুলো কথা আপনার প্রশ্নের উত্তরে কেন বললাম, হয়তো সময় একটু বেশি নিয়ে ফেললাম, যে শিক্ষা এবং স্বাস্থ্যকে বহু বছর পৃথিবীর যারা তথাকথিত পুঁজিবাদী রাষ্ট্র, এবং আমেরিকার মতো রাষ্ট্র, ফ্রান্সের মতো, ইতালির মতো রাষ্ট্র, জাপানের মতো রাষ্ট্র, তারাও শিক্ষাকে তাদের সরকারি ডোমেন থেকে এখনও ছাড়ছে না। সেই অর্থে তারা মনে করছে শিক্ষা স্বাস্থ্যকে অন্তত সরকারিভাবে রাখা উচিত, কারণ এগুলো সামাজিক মূলধন, সোশ্যাল ক্যাপিটাল। একদম। আমাদের মতো দেশে আমরা বিশ্বায়নের নামে পুঁজিবাদী কাঠামোতে আমাদের প্রথম পা গলিয়ে
আমরা শিক্ষা স্বাস্থ্যের মতো সামাজিক যে ক্যাপিটাল সেটাকে আমরা বেসরকারিতে ছেড়ে দিলাম, আমরা ব্যাপকভাবে কম্প্রোমাইজ করে নিলাম। এইটা কিন্তু আগামী দিনে মনে রাখবেন যে শিক্ষক আগামী দিনে এই মোটা মার্কশিটটাই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির মোটা মার্কশিটটাই কিন্তু ক্যারি করবে, শিক্ষক নিয়োগ হবে, সেই শিক্ষক আগামী দিনে কতটা ইকুইপড হবে আমি জানি না, আমার আপনার ছেলেমেয়েরা কিন্তু তাদের কাছেই পড়বে। এবং দ্বিতীয় কথা, আপনি ডাক্তার হিসেবে বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু ওই 1.5 কোটির ডাক্তারই আপনি দেখবেন, বাজারে 1.5 কোটির ডাক্তারে ছেয়ে যাবে, এবং ওই 1.5 কোটির ডাক্তার তিনি কিছু জানেন না জানেন, আপনাকে আমাকে তার কাছে চিকিৎসা নিতে হবে। আমি জানি না যে এর সুদূর প্রসারী ফল কী হবে। এবং একজন ডাক্তার মানে তিনি 30 বছর সার্ভিস দেবেন, একজন ভালো ডাক্তার যেমন 30 বছর ভালো সার্ভিস দেবেন, একজন খারাপ ডাক্তার বা একজন খারাপ মাস্টার 30 বছর খারাপ মাস্টারি করবে বা খারাপ ডাক্তারি করবে, তার ফল কিন্তু সমাজকে ভুগতে হবে। এই জায়গাটা একটু কোথাও আমাদের সতর্ক হওয়ার মতো পরিস্থিতি এসছে বলেই এতগুলো কথা বললাম। আজকের দিনে দাঁড়িয়ে কী ভাবছেন? আজকে এই সর্বপল্লী রাধাকৃষ্ণনের সামনে দাঁড়িয়ে, তার জন্মদিনের মাঝখানে দাঁড়িয়ে সাম্মানিকের কথা আপনি বললেন প্রাইভেট গভর্নমেন্টের ক্ষেত্রে, কিন্তু সাম্মানিকের ব্যাপারটা যদি আমরা পড়ুয়াদের দিক থেকে দেখি, সর্বশেষ কোশ্চেন দেখে আজকের দিনে দাঁড়িয়ে আজকে এই সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করতে গিয়ে আপনার কেমন মনে হচ্ছে এই সাম্মানিকের ব্যাপারটা? যে টাকা পয়সার দিকটা যেমন বললেন, কিন্তু পড়ুয়াদের কাছ থেকে এই সম্মানটা কতটুকু আসছে? আজকে রাধাকৃষ্ণের উপস্থিতি কি আমরা সাংঘাতিকভাবে উপলব্ধি করতে পারছি যে এই এত প্রয়োজন ছিল? মানে আমি সবিনয়ে বলছি, এতক্ষণের আলোচনার মধ্যে যেহেতু আমি একজন শিক্ষক, আপনি সর্বাধিক এবং সবচেয়ে কঠিন প্রশ্নটা করেছেন। যে প্রশ্নটার আজকের দিনে দাঁড়িয়ে আমাকে ওই জায়গায় রেখে উত্তর দেওয়া অত্যন্ত কঠিন। কারণ আমি বলছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা কাঠামো এবং পরিকল্পনার মধ্যে একটা বড় বদল ঘটে গেছে, যে বদলের থেকে আমরা কেউই বাইরে না, এবং এই বদলটা শিক্ষার নিরপেক্ষতা বজায় রাখতে সেই অর্থে সাহায্য করছে না, যার অনিবার্য ফল হলো যে আমি সম্মান তিনিই পান যিনি অন্যকে সম্মান করেন এবং যিনি সামাজিকভাবে দায়বদ্ধ। আমি একজন শিক্ষক, আমি যদি আমার এই মোটিভেশনটা যদি নিরপেক্ষ না হয়, আমি যদি আমার পেশার প্রতি দায়বদ্ধ না হই, আমি যদি সমাজের প্রতি দায়বদ্ধ না হই, আমি যদি আমার আমার সমস্ত ছাত্রছাত্রীর প্রতি সমান দায়বদ্ধ না হই, আমার স্টুডেন্ট যদি বুঝতে পারে যে কোথাও আমি প্রাইভেট টিউশন বা ব্যক্তি শিক্ষকতায় ঝুঁকে যাচ্ছি, এমনকি ধরুন মানে ভাবতে খুব খারাপ লাগে এবং আমার বলা সর্বৈব উচিত না, কারণ আমি নিজেও একজন শিক্ষক। এই জন্য বললাম প্রশ্নটা অত্যন্ত কঠিন। গত 3-4 দিন আগে আমাদের রাজ্যে, ছোট্ট রাজ্যে, সামাজিক মাধ্যমগুলো ভরে গেছিল একটি জাতীয় স্তরে শিক্ষকতার পুরস্কারকে কেন্দ্র করে। আমাদের রাজ্যের একটি স্বনামধন্য স্কুল, আপনিও খুব ভালো করে স্কুলটাকে চেনেন, আপনিও এই স্কুলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বোধ হয়, আমি জানি না। তো এইবার দেখা গেল যে যে কেউই জাতীয় পুরস্কার পেতে পারেন, একটা জাতীয় পুরস্কারের মানে বিরুদ্ধতা করে সামাজিক মাধ্যমে এই রকম চূড়ান্ত সংবেদনশীল পোস্ট আমি কিন্তু আগে কখনো দেখিনি। যে শিক্ষক প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত, যদি তার বিরুদ্ধে কোনো পুলিশ কেস হয়ে থাকে, যদি তিনি স্কুলে ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকেন, তিনি এই করেন, এগুলো সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু সামাজিক মাধ্যমে সমস্ত বিরোধিতাগুলো এসছে যে অবিলম্বে এটাকে বাতিল ঘোষণা করা হোক, যে এই ধরনের দায়বদ্ধতাহীন শিক্ষক তিনি কি করে নমিনেশন পান বা তিনি কি করে মঞ্জুরি পান। তার মানে আমি বলছি যে সাধারণ শিক্ষক ছেড়ে দিন, যে শিক্ষক একটি জাতীয় স্তরে পুরস্কারের জন্য মনোনীত হচ্ছেন, সেই শিক্ষকের বিরুদ্ধে সামাজিক স্তরে এইরকম বিরুদ্ধ কণ্ঠ প্রতিভাত হচ্ছে, এইটা বড় বেদনা। বহু ক্ষেত্রেই হয়তো আমরা ছাত্রছাত্রীদের প্রতি সুবিচার করতে পারছি না, অথবা আমার মধ্যে যদি কোনো রাজনীতি বাসা বাঁধে, সেই রাজনীতির আভাস আমার ছাত্রছাত্রী পাবেন, ছাত্রছাত্রীও আমাকে কিন্তু ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখবে। আমি যদি ক্লাসে ঠিক মতো না যাই, আমার সিনসিয়ারিটি, দায়বদ্ধতা এবং অ্যাকাউন্টেবিলিটি নিয়ে ছাত্রছাত্রীর মধ্যে প্রশ্ন জাগবে এবং জাগে। আমরা বহু ক্ষেত্রেই হয়তো অনেকেই খুব ভালো করছেন, কারণ আমি মনে করি শিক্ষা একটা অনুশীলন, শিক্ষা একটা প্রশিক্ষণ, প্রতি মুহূর্তে আমাদের এই প্রশিক্ষণের মধ্যে থাকতে হয়, কিন্তু বহু ক্ষেত্রেই আমরা কিন্তু সামাজিকভাবে একটা বড় অংশের শিক্ষক এটা পারছি না।
আমি নিজেও নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করি যে আমার দায়বদ্ধতা কতটা। ঠিক। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমার সামাজিক সম্মান, আমার সামাজিক শ্রদ্ধা, যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে খবরের কাগজে আমি শ্লীলতাহানির এই অভিযোগ দেখি, এবং যেগুলো প্রায়ই চোখে পড়ছে, শিক্ষকও মানুষ, শিক্ষকের হৃদয় আছে, শিক্ষকেরও লোভ আছে, লালসা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু তিনি শিক্ষক। হ্যাঁ, অন্য পেশার লোকেদের জন্য একটা নির্দিষ্ট দিন নেই, শিক্ষককে এটা রিমাইন্ড করার জন্য শিক্ষক দিবস আছে। তাই কোথাও হ্যাঁ পদস্খলন হতেই পারে। আমি আজকে দাঁড়িয়ে যে উত্তর দিচ্ছি, কালকে এখন আমাকে আমার সমাজ কীভাবে মূল্যায়ন করবে সেই প্রশ্ন থেকে যায়। তাই বলছি সার্বিকভাবে আমি এই ঘটনাগুলোই বলতে পারি। এই প্রশ্নটার একদম পারফেক্ট কোনো উত্তর আমি দিতে পারবো না, কারণ আমার মনে হয় যে আমার আরও বেশি দায়বদ্ধ হওয়া প্রয়োজন আছে ঠিক। শিক্ষক হিসেবে। আপনাদের সামনে অনেক কথাই বললাম, যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে, এত কিছুর মাঝেও সেলিম সাহেবের স্বীকারোক্তি যে এই প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, তার মাঝেও বলি শিক্ষকরাই আসলে জাতি গঠনের কাজে সব সময় ছিলেন এবং থাকবেন, এবং আছেন তো বটে। কিছু কিছু বিচ্যুত আছে, বিচ্যুতিও থাকবে, এবং স্বাভাবিকভাবে কিছু কিছু ব্যতিক্রমও হয়তো থাকবে। সেই ব্যতিক্রমটাকে আমরা কোনো অবস্থাতেই এখানে জায়গা দিচ্ছি না। আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজকের জন্মদিনে দাঁড়িয়ে আমরা এটা বিশ্বাস করি, দেশের শিক্ষার আঙিনায় তার উপস্থিতি আমাদের সব সময় পাথে হয়ে থাকবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।